শ্রীরাম জন্মভূমি মন্দির হলো ভারতবর্ষের উত্তরপ্রদেশে অযোধ্যায় বাবরি মসজিদকে ভেঙে তৈরি করা হয়েছে রাম মন্দির। 500 বছরের ইতিহাস মুছে 2024 সালে 22 জানুয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। আজ আমরা অযোধ্যার সেই 500 বছরের গল্প নিয়ে ফিরব। আমি মন্দির সম্বন্ধে তোমাদের সঙ্গে পরে বলছি। রামলালার জন্মভূমি রয়েছে দর্শনীয় অনেক স্থান, এক এক করে সবকিছুই আসবো। তাহলে চলো আজকের এই গল্পটা আমরা অযোধ্যা ধাম স্টেশন থেকে শুরু করব। গুড মর্নিং ফ্রম অযোধ্যা ধাম জংশন। সকালে তোমরা কেমন আছো? সকলকে রামলালা জন্মভূমি অযোধ্যায় স্বাগত। আজ কিন্তু ঘুরে বেড়াবো রামলালার জন্মভূমিতে। 500 বছর পর তার নিজের বাড়িতে সে ফিরেছে, সেই দৃশ্য নিয়ে কিন্তু আজকের এই গল্প শুরু হবে। তার আগে বলে রাখি, আমি অযোধ্যা ধাম কিভাবে আসলাম সেটা কিন্তু আমরা আগের পর্বে শেয়ার করেছি। তো যারা আগের পর্বে এখনো দেখোনি অবশ্যই দেখে নিও, লিঙ্ক ডিসক্রিপশন ও আই বাটনে দেওয়া আছে। আমরা কিন্তু হোটেল না নিয়ে একদিনে অযোধ্যা ধাম নিট অ্যান্ড ক্লিন, মানে একদম সুস্থ স্বাভাবিকভাবে ঘুরে বেড়াবো রাম মন্দির। তার সঙ্গে থাকবে আরো কিছু সাইট সিন, দর্শনীয় স্থান, এক এক করে সবকিছু আসবো। অযোধ্যা ধাম যারা আসবে অবশ্যই ধর্মশালা কিন্তু বুক করে আসবে। এখানে কিন্তু হোটেল স্টার্টিং প্রাইস 5,000 টাকা থেকে। যে হোটেল আগে চলতো না 500 টাকায়, সেই হোটেল কিন্তু এখন 7,000 টাকা চাইছে। তো আমি তোমাদেরকে এই কথাই বলবো, তোমরা যারা অযোধ্যা ধাম ঘুরতে আসবে অবশ্যই তোমরা কিন্তু ধর্মশালা বুক করে আসবে। আমি চেষ্টা করবো ধর্মশালার কিছু নাম্বার ডিসক্রিপশনে দিয়ে দেওয়ার। আর তোমরা হয়তো বলতেই পারো যে আমি ফেস করে থেকে উঠলাম। একটা কথা বলে রাখি, অযোধ্যা জংশনের ভিতরে বসে ওয়েটিং নেওয়ার মতো যে জায়গা রয়েছে সেটা কিন্তু ফ্রি রয়েছে। পে টয়লেট 5 টাকার বিনিময়ে তোমরা পায়খানা বাথরুম করে নিতে পারবে এবং ফ্রেশ হতে পারবে। আর রয়েছে এসি ওয়েটিং রুম, সেটাও দেখাবো। এবং তোমাদের যদি মনে হয় তোমার অসুস্থ বোধ বা কেটে যাওয়া, পড়ে গেছো, লেগেছে, পায়ে ব্যথা, এখানে কিন্তু ফ্রিতে ট্রিটমেন্টও হচ্ছে অযোধ্যা ধাম স্টেশনের ভিতরে। আর সব থেকে বড় কথা হচ্ছে যে এখানকার সবচেয়ে হেল্প অ্যান্ড গাইড, এখানকার যে সিকিউরিটি রয়েছে, ইউপি পুলিশ বা আরপিএফ, সবাই কিন্তু একদম এক্সপার্ট। তুমি যখন যা বলবে সবকিছু তোমাদের জন্য হেল্প করে দিচ্ছে, কোনো চিন্তার বিষয় নেই। তো হোটেল না নিয়ে তোমরা ঘুরতেই পারো অযোধ্যা ধাম। আর যদি মনে করো তোমরা ধামে এসে একদিন থাকবে, অবশ্যই কিন্তু ধর্মশালা চুজ করবে। এখানে অনেক ধর্মশালা আছে, আমি কিছু ধর্মশালার নাম্বার ডিসক্রিপশনে তোমাদেরকে দিয়ে দেবো। তোমাদের সুবিধা আছে, তোমরা অবশ্যই ফোন করে কিন্তু বুক করে আসবে। এই যে গেটটা দেখতে পাচ্ছ, এই স্টেশন থেকে বেরোচ্ছে, আর এই লাইনটা দিয়ে কিন্তু আমরা এখন ঢুকবো। এর ভিতরে রয়েছে রাম মন্দির। অনেকটা যেতে হবে, কারণ স্টেশন থেকে আমাদের দূরত্ব রয়েছে প্রায় 700 মিটার। তো চলো আমরা একটু প্রবেশ করি এখন, কারণ প্রচুর পুণ্যার্থী কিন্তু আমাদের মতো দর্শন করতে এসছে। কারণ ভিড় স্বাভাবিক হবেই, কারণ মন্দিরের ভিড় কিন্তু চলবে। কারণ আজকে আমরা যখন এসেছি ফেব্রুয়ারি 26 তারিখ আর 2024, মানে মন্দির উদ্বোধন হয়েছে 1 মাস 2 দিন হতে চললো। এখনও কিন্তু পর্যটকের ভিড় কিন্তু লেগেই আছে, দেখতেই পাচ্ছ সেটা। তবে আমরা এখন ঢুকবো, কতক্ষণ মন্দির দর্শন করবো জানি না, বা কী দেখাতে পারবো তোমাদের সেটা অনেক গেলে বুঝতে পারবো। ক্যামেরা অ্যালাউ আছে কিনা আদৌ সেটাও এখন আমার অজানা। আমরা এখন আস্তে আস্তে ঢুকছি মন্দিরের ভিতরে। আর মন্দিরে ঢোকার পাশে কিন্তু রাস্তায় অনেক খাবারের দোকান আছে ছোটোখাটো, তোমরা চাইলে কিনে খেতে পারো। এই সাইডেও রয়েছে অনেক খাবারের দোকান। এটা কিন্তু একদম সুসজ্জিত নতুন তৈরি হয়েছে। আমরা কিন্তু দীর্ঘ অপেক্ষার পর রামলালার জন্মভূমি দিয়ে হেঁটে যাচ্ছি। আস্তে আস্তে এগোচ্ছি, দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটাবো বলে। দর্শন করব রামলালাকে। 500 বছর পর সে ফিরেছে তার নিজের জন্মভূমিতে। আমরা কিন্তু এক এক করে দর্শন করবো, আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের মতো রয়েছে কিন্তু অসংখ্য হাজার হাজার পুণ্যার্থী। এই ভিড় ঠেলে কিন্তু আমরা আশা রাখছি রামলালাকে দর্শন করব। দু সাইডে অসংখ্য ভান্ডারা দেখতে পাচ্ছ, ভান্ডারা বসে গেছে। এখানে কিন্তু খাবার, আর তোমরা কিন্তু দুপুরের লাঞ্চ থেকে আরম্ভ করে সমস্ত খাবারই কিন্তু পাবে। এখানে প্রচুর ভান্ডারা রয়েছে। আমরা ফাইনালি কিন্তু রামলালার জন্মভূমিতে প্রবেশ করলাম। হাঁটছি কিন্তু রোড দিয়ে, আর এই রোডে কিন্তু রয়েছে, আমি অলরেডি দেখতে পাচ্ছি রামলালা মন্দিরের গেট। মানে কি বলবো, 1 মাস ধরে ওপেন হয়েছে। মানে এই খুশি আর এত আনন্দ কোথায় ধরে রাখবো বুঝতে পারছি না, যে ফাইনালি আমি রামলালা মন্দির দর্শন করব এবং রামলালা মন্দিরে প্রবেশ করব। এটা কিন্তু মানে আমার ভাবতে অবাক লাগছে। এই সাইড দিয়ে ঢুকছে আর এই সাইড দিয়ে বেরোচ্ছে, একদিকে ঢোকার আর একদিকে বেরোনোর। আর আমরা ফাইনালি কিন্তু রাম মন্দিরের গেটের মুখে আমরা অলরেডি চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো এখন তোমরা দৃশ্যগুলো 6 ইঞ্চি স্ক্রিনের মাধ্যমে অনুভব করো। আমি রাম মন্দির ঘুরে এসে তোমাকে ডিটেলসটা সংক্ষেপে বলেছি কি কি নিয়ম আছে বা কি কি বিধি মানতে হবে।
এটা কিন্তু টোটালটাই হাই রোডের উপর রয়েছে। আর ওই এর পাশে রয়েছে ওই লেখা হচ্ছে হনুমানগড়ি, এর পাশে রয়েছে হনুমানগড়ি। তো আমরা আগে রাম মন্দিরটা দর্শন করবো। ফাইনালি হাজার হাজার পুণ্যার্থীর মধ্যে দিয়ে আমিও পা মিলিয়ে কিন্তু চলে এসেছি একদম রাম মন্দির গেটের মুখে। দেখতে পাচ্ছ রাম মন্দিরের গেট। তো আমরা এখন রাম মন্দির ঢুকবো প্রথম, তারপর এক এক করে সব দর্শনীয় সঙ্গ দেখবো এবং তোমাদেরকে দেখাবো। তো এখন তোমরা 6 ইঞ্চি স্ক্রিনে শুধু রাম মন্দিরের মজা নিতে থাকো। আমি না, শুধু এখানে লাখ লাখ পুণ্যার্থী রয়েছে। ফাইনালি 1 মাস 3 দিন অপেক্ষা করার পরে অপেক্ষার অবসান ঘটলো আমার জীবনে। ফার্স্ট টাইম আমি এই 500 বছর পর রামলালা ফেরার পরে তার জন্মভূমিতে প্রবেশ করলাম। এবং রাম মন্দিরে কিন্তু ঢোকার জন্য প্রচুর লাইন। আমরা লাইন বিধিনিষেধ মেনেই কিন্তু আস্তে আস্তে এগোচ্ছি রাম মন্দির দর্শনে। রাম মন্দিরে এখনো অনেক কাজ বাকি। যেটুকু কাজ হয়েছে চোখ ধাঁধানোর মতো কাজ, হাতের সূক্ষ্ম কাজ। দেখতে দেখতে আমরা প্রবেশ করছি রাম মন্দিরের দিকে। বলো কেমন লাগছে মন্দির, রাম মন্দিরে? অসাধারণ। মানে এতদিনের স্বপ্ন 500 বছর পর ভগবান রাম তার নিজ মাতৃভূমি অযোধ্যাতে প্রবেশ করেছে। সে তো আলাদাই অনুভূতি। অনেক ধরে ছিল যে প্রথম দিনই আমরা এটা কভার করব, কিন্তু হয়ে ওঠেনি। অনেক পরে আমরা চেষ্টা করে আজ ফার্স্টলি চলে এসেছি একদম রাম মন্দিরের ভেতরে এবং আপনাদেরকে সবকিছু তুলে ধরছি এই মাধ্যমে। 1 মাস 3 দিন পর আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। ইয়েস, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। 1 নম্বর গেট দিয়ে ঢোকার পরে 2 নম্বর গেটে রয়েছে চেকিং পয়েন্ট। এখানে কিন্তু লাগেজ মানে অর্থাৎ ব্যাগ চেকিং করা হচ্ছে মেশিনের দ্বারাই। এত ক্লাউড রয়েছে, তো আমি মন্দির সম্বন্ধে তোমাদের সঙ্গে পরে বলছি। এখন আমার ক্যামেরাটা এই পর্যন্ত এলাও। ক্যামেরা, ইলেকট্রিক যত গ্যাজেট সব কিন্তু লকার রুমে জমা করতে হবে। আর এই পাশে রয়েছে জুতো রাখার জায়গাটা একদম ফ্রিতে। তো সেগুলো রেখে আমরা মন্দির দর্শন করে এসে তোমাদেরকে মন্দিরের ফিডব্যাক দিচ্ছি। তো মন্দির কিন্তু এখনো অনেক কাজ বাকি রয়েছে, ফুলফিল কমপ্লিট হয়নি। তাও কিন্তু মন্দির সকল দর্শক, সকল ভক্তদের জন্য কিন্তু খুলে দেওয়া হয়েছে। সেই সঙ্গে সঙ্গে আমরাও দর্শন করব। 500 বছরের স্বপ্ন 500 বছর পর রামলালা নিজের জন্মভূমি ফিরে পেয়েছে। আর সেই সঙ্গে আমাদের মন্দির উদ্বোধন হয়ে গেছে, 1 মাস 4 দিন হতে চললো। আমরা আজকে চলে এসেছি স্বপ্ন পূরণ করার জন্য। মানে অনেক দিনের ইচ্ছে ছিল রামলালা দর্শন করবো, রামলালা জন্মভূমিতে ঘুরবো। তো চলো এখন আমরা ঘুরে আসি, তারপর তোমার সঙ্গে ফিডব্যাক দিচ্ছি। রাম জন্মভূমিতে এটাই হয়তো সবচেয়ে পুণ্যের কাজ করছে। এখানে রয়েছে ফ্রিতে জুতো রাখার ব্যবস্থা। আর এখান দিয়ে সোজা ঢুকে গিয়ে ওইখানে যে লকার লেখা রয়েছে ওটা হচ্ছে লকার রুম। মানে যত ইলেকট্রিক গ্যাজেট সব তোমরা এখানে রাখতে পারবে। প্রথমে যে নাম্বারটা রাখবে সেই নাম্বারটা কিন্তু পিছনে রয়েছে, এটা অবশ্যই মনে রাখবে। 4 থেকে 14 নম্বর পর্যন্ত জেন্টসের জন্য, আর 1 থেকে 3 নম্বর পর্যন্ত রয়েছে লেডিসদের জন্য কাউন্টার নাম্বার। আর এই সোজা রাখছে মন্দির ঢুকে যাচ্ছে। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে বেরোবো না, বেরোবো আমরা ওই পিছন দিয়ে ঘুরে ওই রাস্তা দিয়ে। 16তম শতাব্দীতে নির্মিত বাবরি মসজিদের স্থান নির্মিত হয়েছিল। 1949 খ্রিস্টাব্দে মসজিদের ভিতরে রাম ও সীতার মূর্তি স্থাপন করা হয়েছিল। মসজিদটি 1992 খ্রিস্টাব্দে আক্রমণ করে ভেঙে ফেলা হয়। ভারতের সর্বোচ্চ আদালত 2019 খ্রিস্টাব্দে একটি রায় প্রদান করে। রায়ের বিতর্কে জমিটি মন্দির নির্মাণের জন্য হিন্দুদের দেওয়া হয় এবং মুসলমানদের মসজিদ নির্মাণের জন্য অন্যত্র জমি প্রদান করা হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2020 সালে 5ই আগস্ট রাম মন্দির নির্মাণের সূচনার জন্য ভূমি পূজা করেন। 2024 সালে 22শে জানুয়ারি রামলালার প্রাণ প্রতিষ্ঠার মাধ্যমে উদ্বোধন করা হয় এই মন্দির। মন্দির চত্বরে রয়েছে সূর্য, গণেশ, শিব, দুর্গা, বিষ্ণু ও ব্রহ্মার। রাম মন্দিরের দৈর্ঘ্য রয়েছে 360 ফুট, প্রস্থ রয়েছে 235 ফুট, উচ্চতা রয়েছে 161 ফুট। 2.7 একর জমির উপরে নির্মিত এই মন্দির। আমরা রামলালা জন্মভূমি দর্শন করেছিলাম। আর আমি তোমাদেরকে বলেছিলাম রামলালা দর্শন করার পর রাম মন্দির সম্বন্ধে তোমাদেরকে কিছু বলবো, তথ্য দেবো, যেখানে কি কি ব্যাপার রয়েছে। আমরা সোশ্যাল মিডিয়াতে রাম মন্দির উদ্বোধন হওয়ার পরে যেসব সংবাদ শুনেছি সবই সত্যি, কোনোটাই মিথ্যে নয়। তবে রাম মন্দিরের ভিতরের কাজ ম্যাক্সিমাম কমপ্লিট, বাইরের কাজ কিন্তু মোটামুটি এখনো 50% কাজ বাকি আছে। আর যেখানে রামলালার মূর্তি রয়েছে, যেই মন্দিরে প্রাণ প্রতিষ্ঠিত হয়েছে, সেই মন্দিরের মেন যে চূড়া,
মানে সবচেয়ে বড় চূড়া সেটাই কিন্তু এখনো রেডি হয়নি। এবার তোমরা বলতে পারো তাহলে আমরা ভিডিওতে কি দেখলাম, না অবশ্যই দেখেছো, কারণ ওরা ওখানে 4টে চূড়া আছে, ওরা 2টো চূড়া কমপ্লিট করেই তোমাদেরকে মন্দির প্রাণ প্রতিষ্ঠা করেছে এবং মন্দির উদ্বোধন করেছে। আজ আমরা 1 মাস 4 দিন পর এসেছি এই মন্দির দর্শন করতে। তো আমি তোমাদেরকে এটাই বলবো, তোমরা যদি যারা মন্দির এখন দর্শন করবে, আমি এখন আসতে না করবো, কারণ এখন অগণিত পর্যটকের ভিড়, লাখো লাখো হাজারে হাজারে, আর মন্দিরও কিন্তু তেমন এখনো ফুল রেডি হয়নি, কারণ ভিতরে লাইটিং এর কাজ এখনো বলতে পারো ম্যাক্সিমামই বাকি এটা। আর মন্দির যারা দর্শন করবে এই মুহূর্তে এসে, তাদের জন্য বলছি অবশ্যই হাতে কিন্তু মিনিমাম 3 ঘন্টা টাইম নিয়ে কিন্তু রামলালা জন্মভূমিতে প্রবেশ করবে, কারণ ওই মন্দির প্রবেশ করে রামলালার মূর্তিকে দর্শন করতে হলে কিন্তু হাতে নিয়ে মোটামুটি 2.5 থেকে 3 ঘন্টা টাইম কিন্তু ওয়েস্ট হবে। আচ্ছা, ওইখানে কোনো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরে আপাতত পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। মন্দির দর্শন করা বেরোনোর সঙ্গে সঙ্গে তোমাদেরকে দেবে 1 প্যাকেট করে নকুলদানা। তো এই যে স্মার্ট ওয়াচ, এই স্মার্ট ওয়াচ কিন্তু প্রথমে সিকিউরিটি বলছিল অ্যালাউ নেই, কিন্তু যখন ফাইনাল চেকিং হবে সেখানে কিন্তু বড় বড় করে লেখা আছে স্মার্ট ওয়াচ, বেল্ট, পাস সব অ্যালাউ, শুধু ইলেকট্রিক, ক্যামেরা, ফোন এগুলো নট অ্যালাউ। এখানে ফ্রিতে ট্রিটমেন্টও হচ্ছে, ওষুধ পাওয়া যাচ্ছে, তোমার যা ওষুধ লাগবে নিতে পারো। আমরা রামলালাকে দর্শন করে ভিতর থেকে বেরোলাম, বেরিয়ে গ্যারেজগুলোকে নিলাম, নিয়ে গ্যারেজের সামনে রয়েছে ওয়েটিং লাউঞ্জ, এখানে তোমরা বসতে পারো। তো আমি একটু বসবো, তারপর বেরোবো, বেরিয়ে দুটো কালেকশন করতে, যেগুলো রয়েছে বাইরে। আর এই মন্দির সম্বন্ধে ভিতরে কি কি আছে না আছে সব তথ্যটা আমরা বাইরে একটা ফাঁকা জায়গায় গিয়ে বলছি, কারণ এখানে প্রচুর ক্রাউড রয়েছে। আমরা চলে এসেছি যেখানে জুতো রেখেছিলাম সেই লাইনে, মানে এখানে চিন্তার বিষয় বা হারানোর কিছু বিষয় নেই। এই রাস্তা থেকেই তোমরা সবাই মন্দির ঠাকুর দেখে আসবে, লকারটা ওই রাস্তা থেকে পড়বে, সোজা এসে এখানে রয়েছে এই জুতা সব কাউন্টার, এখান থেকে জুতো সব কালেকশন করে নেবে। আমার যে নাম্বার ছিল সেই নাম্বার চলে যাবো। আমরা ঢুকেছিলাম ওই সাইড দিয়ে, বেরোচ্ছি কিন্তু এই সাইড দিয়ে। আর আমরা ঢুকেছিলাম 1টার দিকে, আর এখন বাজে 2:28, মানে 1.5 ঘন্টা পর কিন্তু বেরোলাম। আর এখন যে নিয়ম চালু হয়েছে সেটা হচ্ছে মন্দির 12টা থেকে 1টা পর্যন্ত কিন্তু বন্ধ থাকে। ওই 1 ঘন্টা কিন্তু ঢুকো, তাহলে কিন্তু গেটের বাইরে তোমার দাঁড়িয়ে থাকতে হবে। আমরা মন্দিরের পাশে রয়েছে হনুমানগড়ি, তো আমরা এখন এরপরে যাবো হনুমানগড়ি। আমার সঙ্গে কিন্তু লাখো লাখো ভক্ত ও রাম ভক্ত সব কিন্তু একসাথে মিলিত হয়েছে, এটা একটা আলাদা রকম আনন্দ বা আলাদা রকম এনজয় বলতে পারো। চলো আমরা এখন রামমন্দির থেকে বেরিয়ে আসতে যাচ্ছি, এর পাশেই রয়েছে হনুমানগড়ি। তো এইখানে কিন্তু মন্দিরের 2 সাইডে ডান আর বাঁদিকে প্রচুর ভান্ডারা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকে ফ্রিতে খেয়ে নিতে পারো। কারণ লো কস্টে ঘুরতে আসলে রাম মন্দিরের আশেপাশে প্রচুর ভান্ডারা রয়েছে এবং রাম মন্দিরের ভিতরেও প্রসাদের ব্যবস্থা রয়েছে, কিন্তু বিষয়টা হচ্ছে ওখানে প্রচুর লাইন এবং প্রচুর ভিড়। আর অবশ্যই তোমরা বাইরে ভান্ডারা থেকে খেয়ে নিতে পারো, সেখান থেকে ফ্রিতে প্রসাদ পেয়ে যাবে, ভাত, ডাল, সবজি ইত্যাদি অনেক কিছু রকমের প্রসাদ রয়েছে। চলো আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি হনুমানগড়ি, আর প্রবেশ করবো হনুমানগড়িতে। এইটা হচ্ছে হনুমানগড়ির মন্দিরের লাইন, ওই যে দূরে দেখতে পাচ্ছ হনুমানগড়ি। তোমরা যদি দেখতে চাও লাইন দিয়ে পুজো দিতে হবে, এখন প্রচুর লাইন, মানে আমি একটা ভিড় থেকে বেরোলাম, তো আমি আর ঢুকছি না। তো এটা কিন্তু একদম রাম মন্দিরের পাশেই রয়েছে হনুমানগড়ি। হনুমানগড়ি থেকে যে আমরা রাজা দশরথের মহল যাচ্ছি, তার পাশে কিন্তু অসংখ্য দোকান রয়েছে, প্রসাদের দোকান এবং জিনিস সামগ্রীর দোকান, তারপরে রয়েছে রাম মন্দিরের সেই ফটো, হনুমানের ছবি, রামের ছবি ইত্যাদি সব কিছু যাবতীয় তোমরা এক লাইনে পেয়ে যাবে। তবে এখানে কিন্তু একটু বার্গেটিং করে নিতে হবে। আর অ্যাকচুয়ালি এখানে কাজ এখনও অনেক কমপ্লিট, নতুন করে অনেক কিছু সাজাচ্ছে এই রাম মন্দির অযোধ্যা ধামকে, দর্শক পর্যটক। আর এখানে কিন্তু প্রত্যেক দিন লাখ লাখ দর্শক রয়েছে এখানে। আমরা হনুমানগড়ি থেকে চলে আসলাম দশরথ মহল, দশরথ রাজার যে রাজপ্রাসাদ বা রাজমহল, সেই মহলে আমরা এখন আস্তে আস্তে প্রবেশ করছি। সবকিছু কিন্তু তোমরা পায়ে হেঁটে দেখতে পারবে। প্রথমে দেখে নেবে হনুমানগড়ি, শ্রীরাম জন্মভূমি থেকে বেরোনোর পরে বাঁ দিক দিয়ে হনুমানগড়ির মোড় থেকে সোজা আসলে রয়েছে দশরথ মহল, আর এর পাশে রয়েছে কনক। সেটা যাবো, আগে দশরথ মহলটা দেখে নিই। মানে এখন সবই কিন্তু ধ্বংসাবশেষ হয়ে গেছে, যেহেতু বহুত পুরনো আগেকার রাজাদের জিনিস ছিল।
ওইখানে রয়েছে মেন গেট, মেন গেটটা এখন দেখলাম তালা, এর পাশ দিয়ে রয়েছে এই যে সবই ধ্বংসাবশেষ, মানে ভেঙে গেছে। তো আমরা এখন ঢুকলাম ভিতরে সোজা। তো আমরা এখন দেখে বেরোলাম রাজা দশরথ মহল থেকে। অ্যাকচুয়ালি মহল রাজার আমলের তাদের রাজপ্রাসাদ, এখন অ্যাকচুয়ালি এগুলো সবই ধ্বংসাবশে পরিচিত হয়ে গেছে। বাইরে থেকে যা দেখা যাচ্ছে ওগুলোই। মূলত এর পাশে রয়েছে কনক ভবন। আমি যদি আমার অজানা কনক ভবনটা কি জিনিস, চলো ঠিক এর পাশের গলিটাইতে রয়েছে, ঢুকবো এখন কনক ভবনে। আমরা চলে আসলাম তারপরে কনক ভবন, এই রাস্তায় ঢুকে যাবো কনক ভবন। আর আমরা আসলাম ঠিক এই রাস্তাটা দিয়ে, আর ঢুকবো এই রাস্তাটা দিয়ে। প্রবেশ করলাম কনক ভবন। বিশাল একটা মহল, মানে বিশাল বড় মহল, বিশাল বলা বিশালতম মহল। কথিত রয়েছে সীতার সাথে রামের বিবাহর পরেই কইকেয়ী উপহার দিয়েছিলেন এবং তাই এটি তার ব্যক্তিগত প্রসাদ। পৌরাণিক কাহিনী অনুসারে মূল কনক ভবনটি ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দাপর যুগে স্বয়ং কৃষ্ণ এটি পুনর্নির্মাণ করেছিলেন। এটা বিশ্বাস করা হয় যে এটি মধ্যযুগের বিক্রমাদিত্য দ্বারা সংস্কার করা হয়েছিল, যা আজও বর্তমান রয়েছে। গর্ভে গিয়ে প্রধান মূর্তি রয়েছে রাম ও সীতা। আমরা এখন প্রবেশ করেছি কনক ভবনের ভিতরে। কনক ভবনের এন্ট্রান্সটা কিন্তু খুব সুন্দর, আর অ্যাকচুয়ালি এটা কনক ভবন রাজাদের আমলেই তৈরি, প্রচুর পুরনো, নতুন করে আবার রং করা হয়েছে। এবার ভিতরে কি আছে দেখি একবার, চলো। রাম সীতার মূর্তি, ভিতরে যত ভিড় রয়েছে ওই ভিড় ঠেলে আমার পক্ষে ঢোকা সম্ভব না, তোমার দর্শন করতে পারবো না। ভিতরে ক্যামেরা, ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি এলাও রয়েছে। এর ভিতরে রয়েছে রাম সীতার মূর্তি, সুন্দর। কনক ভবন থেকে বেরিয়ে আমরা করে নিয়েছিলাম লাঞ্চ। কনক ভবনের পাশেই রয়েছে সাউথ ইন্ডিয়ান একটা দোকান, যেখানে নিয়েছিলাম ধোসা, একটা ধোসা, তরকারি এবং চাটনি, আর প্লেটটা কিন্তু যন্ত্র কাঠের চামচ। কনক ভবন থেকে বেরিয়ে তোমরা ডান দিকে চলে যেতে পারো দশরথ মহল, যেটা আমি আসলাম। সোজা রাস্তা, একটা গলি রাস্তা, এটা দিয়ে চলে যাচ্ছে কিন্তু সেই হাই রোড, মানে আমরা এই সোজা যাবো, এই সোজা গিয়ে হাই রোড আছে, হাই রোডে গিয়ে যাবো আমরা লতা মঙ্গেশকর চক। আর এটা কিন্তু একদম শর্ট রাস্তা। আমরা এখন সবকিছু কমপ্লিট করে আস্তে আস্তে গিয়ে যাচ্ছি লতা মঙ্গেশকর চক, মানে নয়াঘাট, ওটাকে নয়াঘাট বলে। আর এইদিকে অর্থাৎ ডান দিকে গিয়ে রয়েছে অযোধ্যা ধাম রেল স্টেশন, ওটা পরে যাবো। আমরা এখন যাবো লতা মঙ্গেশকর চক, সোজা, একদম সোজা। তোমরা একদিনে রাম মন্দির যারা ভ্রমণ করবে, আমি যে স্পটগুলো তোমাদেরকে বলে দিলাম বা এখনো বাকি আছে দেখাবো, সবগুলো কিন্তু সকালে ট্রেনে নেমে সারাদিনে ঘুরে আবার রাতের ট্রেনে বাড়ি ফিরে যেতে পারবে কলকাতার উদ্দেশ্যে। আমরা কিন্তু হাঁটতে চলে আসলাম লতা মঙ্গেশকর চকে। আর এই লতা মঙ্গেশকর চক থেকে লখনৌ রয়েছে আমার ডান দিকে 140 কিলোমিটার, বাল্মীকির ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট অযোধ্যা ধাম এখানে রয়েছে 15 কিলোমিটার, এটাও কিন্তু রয়েছে এই দিকটায়, মানে ডান দিকটায়। সেই সঙ্গে আমরা কিন্তু এসে পৌঁছেছি অনেকক্ষণ আগেই লতা মঙ্গেশকর চক। আর এটাই কিন্তু অযোধ্যার একটা মেন পয়েন্ট, মানে এই পয়েন্টে রয়েছে, এই পয়েন্ট থেকে তোমরা যে একদিকে চলে যাবে লখনৌ, আর ওই লখনৌ রাস্তায় পড়বে কিন্তু অযোধ্যা ধামের যে এয়ারপোর্ট, এখান থেকে 15 কিলোমিটার। আর এখানে রয়েছে সেই নয়াঘাট, আর আমার সামনে এখন রয়েছে লতা মঙ্গেশকরের সেই বীণা, আর এই বীণাটাকে ধারণ করেই রয়েছে এই লতা মঙ্গেশকর চক। একবার সেই দৃশ্যটা দেখে নাও, এখানে কত পর্যটক, হাজার হাজার শয়ে শয়ে পুণ্যার্থী এবং পর্যটক আমার মতো ঠিক রাম মন্দির, রাম জন্মভূমিতে ঘুরতে এসছে। সেই সঙ্গে আমিও, প্লাস আমার সঙ্গে তোমরা। 6 ইঞ্চি স্ক্রিনে এই ভিডিও কেমন লাগছে অবশ্যই বলো কমেন্ট বক্সে। সেই বীণা, অনেকক্ষণের প্রতীক্ষা রয়েছে আমরা এই বীণায় কখন আসবো, ছবিতে, ফেসবুকে অনেক দেখেছি, আর সেটা আজ চোখের সামনে। আমরা এসছি এই সোজা রাস্তা দিয়ে, আর এখানে রয়েছে যে লতা মঙ্গেশকরের যে বীণা, সেই বীণা লতা মঙ্গেশকর চক বলছে এটাকে। আর এই চকের পিছনে রয়েছে ঠিক এই রাস্তায় রয়েছে নয়াঘাট, এইটা কিন্তু নয়, এইটা অন্য রাস্তা। আর এইটা যাবো আমরা নয়াঘাটে। আর আমার পিছনে রয়েছে রামকি পাদি। আমরা প্রথমে রামকি পাদি দর্শন করে নিই, ওটাও কিন্তু একটা ঘাটের নাম। একদম যে লতা মঙ্গেশকরের বীণা, সেই বীণার অপোজিট সাইডেই গেট রয়েছে, এই যে গেট, এটা দেখতে পাচ্ছ, লতা মঙ্গেশকরের যে বীণা আমার সামনে রয়েছে। আর এটা রয়েছে রামকি পাদি, মানে এটাও কিন্তু ঘাট। আর ঠিক রয়েছে এই যে লতা মঙ্গেশকর চক। তো চলো আমরা এখন প্রবেশ করব এই ঘাটের ভিতর দিয়ে, এটা গেট।
আর ঘাটে ঢোকার মুখে কিন্তু অসংখ্য অসংখ্য জিনিস রয়েছে, তোমরা কিনে নিতে পারো। নানা রকম জিনিস, মালা, শিব ঠাকুরের মূর্তি, আদিযোগীর মূর্তি রয়েছে, গদা, রামের মূর্তি, ফটো ইত্যাদি সবকিছু। এটা কিন্তু একটা ঘাট। क्या बोलता है? दीवा जलाना है, दीपक। दीपा कितना प्राइस है? 10 रुपए। 10 रुपया। এসে পড়তেছি নয়াঘাট। আর এই নয়াঘাটে কিন্তু যে বয়ে গেছে সেটা হচ্ছে সরজ নদী। আর এই নদীর ওই পারেও পার রয়েছে। আর এই নদীতে কিন্তু বোটিং এর ব্যবস্থা রয়েছে, তোমরা চাইলে বোটিং করতে পারো, মানে এই নদী চত্বর তোমাকে ঘুরে ঘুরে বেড়াবে। আর ওইদিকে রয়েছে একটা রেল ব্রিজ এবং রোড ব্রিজ, এদিকে একটা রোড ব্রিজ আছে, রেল ব্রিজ আছে। আর পিছনে রয়েছে সেই ঘাট। আর এই ঘাটে কিন্তু ব্যবস্থা করা হয়েছে সন্ধ্যা আরতির যে মূল ব্যবস্থা, সেটা কিন্তু এই নয়াঘাট সরজ নদীর সামনে হয়। আর ওইখানে ঠিক ব্যবস্থা রেডি হয়ে গেছে, তো এখনো সন্ধ্যা নামেনি, সেটা দেখাবো তোমার দৃশ্য। আর এই সরজ নদীতে তোমরা যদি স্নান করে এখানে ড্রেস চেঞ্জ করো, তার জন্য টেম্পোরারি কিন্তু মানে বাথরুমের ব্যবস্থা করা হয়েছে। এর জন্য কোনো তোমাদের পয়সা পে করতে হচ্ছে না, একদম সবার জন্য রয়েছে এটা। এখানে যে বোটগুলো তোমরা দেখতে পাচ্ছ, এই বোটগুলো তোমরা ভ্রমণ করতে পারো, পার হেড 100 টাকা করে নিচ্ছে। মানে ওই যে ব্রিজ দেখতে পাচ্ছ, এখান থেকে যতটা ব্রিজ থেকে ততটা যাবে, তোমাদের এই নদী ভ্রমণ করাবে, মানে সরজ নদীটাকে ভ্রমণ করাবে। 1 জন থেকে 11 জন পর্যন্ত এই বোটে যেতে পারো। একজনের জন্য রয়েছে পার হেড 100 টাকা। জয় শ্রীরাম। অঙ্কুশ, কেমন লাগছে এই রাম জন্মভূমিতে এসে? খুবই ভালো লাগছে। আমরা আরো অনেক কিছু দেখতে পেলাম, শুধু তো রাম মন্দির দেখতে এসেছিলাম, কিন্তু তার সাথে যা যা দেখলাম মানে খুবই ভালো। আর সারাদিন খেতে ভুলে গেছি, এত জিনিস দেখে যাচ্ছি, টাইমই পাচ্ছি না খাওয়া। মানে আমরা সারাদিনে এত ঘুরেছি, মানে এত দর্শনীয় স্থান রয়েছে, মানে একটা আবেগ, মানে আবেগ বলতে পারো যে 500 বছর পর রাম জন্মভূমি তার নিজের বাসস্থান ফিরে পেয়েছে। সেই পুণ্যার্থীতে, মানে সেই খুশিতে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে ছুটে এসেছি ইউপিতে। সন্ধ্যারতি নয়াঘাটে প্রস্তুতির শেষ মুহূর্তে এই আনন্দ সবার মাঝে থেকে বিদায় নিতে আমাদের বেশ কষ্টই লাগছিল। একদিনের রাম মন্দির ভ্রমণে আমাদের এটা করতেই হবে। সন্ধ্যারতির শুরুর মুহূর্তেই আমরা নয়াঘাটকে বিদায় জানালাম। নয়াঘাট থেকে আমরা এখন বেরিয়ে যাচ্ছি লেজার শো দেখার জন্য। দেখবো লেজার শোটা কেমন হয়। চলো আমরা আস্তে আস্তে এগোচ্ছি লেজার শোর যে ঘাট। আর এখানে সন্ধ্যা হতে মূলত 7টা থেকে শুরু হয়। আর আমাদের রাত্রি 9টা কিন্তু ট্রেন রয়েছে, মানে এখান থেকে আমরা কিন্তু ফিরবো আবার বেনারসের একটা পর্ব তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তার আগে আমরা অযোধ্যা এখনো ঘুরছি, এখনো শেষ হয়নি। আর এই নয়াঘাট থেকে আমরা এখন যেখানে লেজার শো চলবে। সবকিছু দেখে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের গন্তব্য অযোধ্যাধাম জংশনের দিকে। যাওয়ার পথে অযোধ্যার রাম জন্মভূমি আলোয় আলোকিত। মন্দির উদযাপনের জন্য সারা রাস্তা আলোয় আলোময় করে রাখা হয়েছে। এগুলো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম স্টেশনে। তো ফাইনালি অযোধ্যা মানে অযোধ্যা ধাম জংশন থেকে আমরা শুরু করেছিলাম সকালবেলায়, টোটাল কমপ্লিট করে আবার ফিরলাম অযোধ্যা ধাম জংশনে। সেই ক্ষেত্রে তোমাদের বলবো একদিনের ভ্রমণ ট্রিপ কেমন লাগলো অবশ্যই জানিও।
সবের শেষে রাখবে নয়াঘাট, আর যেখানে হচ্ছে লেজার শো সন্ধ্যাবেলাটা ওখানেই তোমরা রাখবে। বাদ বাকি দিনের বেলাটা বাদ বাকি জায়গায় ঘুরে নেবে। ওইখান থেকে আসার স্টেশনে আসার কিন্তু শেয়ার কার পাবে না বললেই চলে, রিজার্ভ করেই আসতে হবে। মানে ওই পার হেড 40 টাকা করে নিচ্ছে। তো আমরা এখন ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি। স্টেশনে রিটার্নিং রুমে আমাদের ব্যাগ লাগেজ করা আছে, সেখান থেকে ব্যাগ নেব। রাত্রি 8:51 রয়েছে। জম্মু তাওয়াই ধরে আমরা পৌঁছাবো বারাণসীতে। আর বারাণসীর পর্ব কিন্তু পরের ভিডিওতে আসবে। তো চলো আমরা এখন স্টেশনে ঢুকি, ঢুকে ট্রেন ধরবো। ট্রেন আমাদের রিজার্ভেশন করা রয়েছে। আয়োধ্যাধাম জংশনে আইআরসিটি লাউঞ্জ মানে ফুড কোর্ট, এই ফুড কোর্টে কিন্তু আমরা খেয়ে নিলাম, রাতে ডিনার করে নিলাম। 70 টাকায় থালি দিয়েছে, 2টো রুটি, জিরা রাইস, ডাল, সবজি আর একটা পিকেল আর কাঠের একটা চামচ। অযোধ্যা জংশন অর্থাৎ রাম মন্দির জন্মস্থানে কিন্তু টোটালটাই নিরামিষ, পুরো আমিষ কিন্তু পাবে না। অযোধ্যা জংশন থেকে যত চত্বর আমরা ঘুরবো বা তোমরা ঘুরবে, টোটাল চত্বরেই কিন্তু ভেজ, কোনো আমিষের ব্যবস্থা নেই। এখানেও কিন্তু নিরামিষ। এবং ইভেন আমরা এখান থেকে যে বেরোবো, কালকে বেনারস থাকবো, বেনারসের পর্ব নিয়ে আসবো পরের পর্বে, সেখানেও কিন্তু টোটাল নিরামিষ। 13152 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস অযোধ্যা ধামে নির্ধারিত টাইমে থেকে 2 ঘন্টা 15 মিনিটে কিন্তু 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকছে। जितना हम सोचे थे उससे भी जबरदस्त। आप कितने दिन में आया था? मैं 15 साल बाद आया है। 15 साल में कितने दिन रहा था? मैं यहाँ 1 दिन रहा। मैं भी एक सिविल इंजीनियर हूँ। अच्छा। मैं समझ सकता हूँ इतनी बारीकी से और इतनी सुंदरता से उसे दिखाया गया है, दर्शाया गया है और बनाया गया है। कारीगरों का मेहनत और इंजीनियर का मेहनत और हमारी जो भी कंपनी है LNT कंपनी, उसका जो है मेहनत मतलब लाजवाब। और क्या कहना है मोदी जी और योगी जी का। और हमारे कोर्ट का जो है फैसला तो कोर्ट का है, बहुत ही सुंदर, बहुत प्यारा। जय श्री राम। प्रफुल्लित हो गया। जय जय श्री राम। जय जय श्री राम। आपका घर कहाँ से? मैं चंदौली का रहने वाला हूं। आपका नाम? मेरा नाम अंकित है। অনেক কষ্টে ঠেলে ঠুলে ট্রেনে উঠলাম। ট্রেনের টিকিট আমার সেকেন্ড ক্লাস স্লিপার কাটা থাকলেও আমি আমার সিট কোথায় আছে সেটা এখন খোঁজার অপেক্ষায়। কারো ব্যাগ আমার এসে মুখে লাগছে, কারো মুখ আমার পায়ে লাগছে। এইভাবে আমরা সেকেন্ড ক্লাস স্লিপারে যাতায়াত করছি। বুঝতে পারছি না এটা জেনারেল না সেকেন্ড ক্লাস স্লিপার। এই পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা কাটিয়ে দিলাম ঘন্টা 4। অযোধ্যা ধাম থেকে ফাইনালি আমরা বারাণসী জংশনে এসে পৌঁছালাম। নির্ধারিত টাইমে থেকে 1 ঘন্টা 40 মিনিট লেটে এসে কিন্তু ট্রেন এসে পৌঁছালো বারাণসী জংশন। 13152 কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস। আর বিশেষ করে এই ট্রেনে যে আমার কোচ ছিল S7 এ উঠে আমি দেখেছি যেটা আমার সেকেন্ড ক্লাস স্লিপার, ওটা অলরেডি জেনারেল হয়ে গেছে। মানে আমি আমার সিটটা কিন্তু নির্ধারিত জায়গায় পাইনি। তো আমি রেলকে এটা অনুরোধ করবো যে এই বিষয়টা অন্তত দেখার জন্য। কারণ একটা মানুষ হয়তো আমরা আজকে ইয়ং জেনারেশন, কিন্তু একটা বয়স্ক লোক যদি উঠতো তাহলে কি হতো? বাথরুমে যাওয়ার মতো পরিস্থিতি নেই। মানে আমি তো 4 ঘন্টা আটকে রেখেছি, যদি আমার জায়গায় কোনো বয়স্ক লোক হতো তাহলে তার পরিস্থিতি কি হতো তারা ভাবুন তো, বা একবার তোমরা ভেবে দেখো। তো আমি রেল কোনো সময় খারাপ বলবো না, কারণ রেলের উপরে আমাদের সবকিছু রেল আমরা জার্নি করি, অবশ্যই ভালো। কিন্তু আমি বিষয়টাকে দেখতে বলেছি, কিছু কিছু রুটে এই জিনিসটা হয়ে থাকে। আর আমি S7 এ সফর করেছি, সেকেন্ড ক্লাস স্লিপারের ভাড়া দিয়ে আমি জেনারেলের মতো ইউজ করে চলে গেছি। কেউ পায়ে পড়ে এসে বসে যাচ্ছে, কেউ মাথা করে এসে বসে। অযোধ্যার রাম জন্মভূমি থেকে আমাদের এই পর্ব শুরু করেছিলাম, আর এই পর্ব শেষ করলাম দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম এক লিঙ্গ বারাণসীতে কাশী বিশ্বনাথের মন্দির আমরা দর্শন করব। এর পরের পর্বে 27শে ফেব্রুয়ারি 2024 আমরা ঘুরে বেড়াবো বারাণসী শহরে, ঘুরে বেড়াবো কাশী বিশ্বনাথ মন্দির, ঘুরে বেড়াবো 85টা ঘাট রয়েছে, বিখ্যাত বিখ্যাত দর্শনীয় স্থান এবং বারাণসীর বিখ্যাত বিখ্যাত খাবার। তো চলো আজকে আমরা স্টেশন থেকে বেরোলাম আর এই পর্বটা এখানে শেষ করলাম। দেখা হচ্ছে পরের পর্বে। ততক্ষণ বাই বাই।